নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন বাজে দুপুর 3:30। এখন আমি বেরিয়ে পড়লাম মামনির হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমি যাব ডাকঘরে ওর বাবার কাছে কিছু ওষুধ নেওয়ার আছে, কারণ আমার দিব্যসোনারও শরীরটা ভালো নেই, ওর খুব জ্বর হয়েছে আর সর্দি কাশিও হয়েছে। তো ওর বাবার কাছ থেকে কিছু ওষুধ আমি নেব, নিয়ে সর্দির বাড়িতে দিব্যকে রেখে তারপর ওখান থেকে আবার আমি ব্যাক করব হসপিটালের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক কিভাবে যাই, আর আপনারা আমার সঙ্গে থাকুন, আমি যেন এই জার্নিটায় সাকসেস হতে পারি। এই যে আমার দিব্যসোনা, হাই করে দাও। হাই। তো চলুন দেখতে থাকুন। 4 নং থেকে মামনিকে ট্রান্সফার করে দিয়েছে ইএসআইতে। তো ইএসআইতে যখন হসপিটালে থাকবে মামনি, কাউকে না কাউকে একজনকে সঙ্গে থাকতে হবে। তো বৌদি থেকেছে 2 দিন। তারপরে একটা মানুষের পক্ষে তো আর এতদিন থাকা সম্ভব নয়, থাকলে তো তার শরীরও খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার বাচ্চাটাকে ছর্দির কাছে রেখে দিয়ে চলে যাব হসপিটালে। তো সেটা আমার হলো না। কেন হলো না সেটা আপনারা দেখতে থাকুন। আর ও যেহেতু মাঝে রবিবার পড়বে, আমি যখন হসপিটালে থাকবো ওর বাবার সঙ্গে দেখা হবে না, তো সেই জন্য ওর বাবাকে আমি ডাকঘরে আসতে বলেছিলাম। ওর বাবা ডাকঘরে এলো। আর ছেলের সাথে তো আর 1 সপ্তাহ দেখা হবে না, তাই ওকে একটু আদর করলো। আমার কিছু জিনিস নেওয়ার ছিল, দিল। একটু মিষ্টি কিনে দিল, 2টো ফ্রুটি কিনে দিল ওকে। এই সমস্ত কিনে দিয়ে আমাকে বলল আর কিছু লাগবে কি না। তো আমার বাচ্চাটার তো বেশ সর্দি কাশি হয়েছে, জ্বরও এসেছে। কিছু ওষুধও নিয়ে নিলাম ওর বাবার কাছ থেকে। তারপরে ওর বাবা আমাদের একটা অটোয় তুলে দিল, যেটা একদম চড়িয়াল রথতলায় চলে যাবে, মানে একদম ছর্দির বাড়ির সামনে আমাদের নামিয়ে দেবে। তো সেই অটোয় উঠে আমরা যেতে লাগলাম। কিন্তু বাড়িতে যাওয়ার পর একটা অসুবিধে হয়ে গেল। কি জানেন তো, দিব্য তুমি থাকো না, মায়ের কাছে থাকো না। তুমি মায়ের কাছে থাকো। দিব্য এত বায়না ধরলো যে ও আমাকে ছাড়া থাকবে না। কত করে বোঝালাম তুমি মায়ের কাছে থাকো, আর ও ছর্দির কাছে থাকতে কিন্তু কোনো প্রবলেম করে না। কিন্তু কি হয়েছে জানি না, শরীরটা খারাপ, জ্বর হয়েছে, তো ও থাকলো না। তো অগত্যা ছর্দি নিজের আই কার্ড, ফটো সব নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আর আমরা দুজনে মিলে আর সোনাই 3 জনে মিলে কি করব, সারাটা সন্ধে কাটিয়ে রাত্রিবেলা ছর্দি চিকেন করে রেখে গিয়েছিল, সেই চিকেন দিয়ে দিব্যকে আমি ভাত খাইয়ে দিলাম। তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, আর আমি ঝোল আর আলু নিয়ে খেলাম। চিকেনটা খেতে আমার প্রবলেম হয়, কিন্তু ঝোল আলুটা খেতে কোনো প্রবলেম হয় না, তাই দিয়েই খেলাম। যেহেতু আমার হসপিটালে আর যাওয়া হলো না আমার দিব্যসোনার জন্য, তো সর্দির সংসারের ভার তো আমাকেই নিতে হবে, এটাই খুব স্বাভাবিক। তো 2টো প্রাণ তো সর্দির ওপরেই নির্ভর করে থাকে। সর্দি খুব তাড়াতাড়ি নিজের আই কার্ড, ফটো নিয়ে চলে গেল। ওরও শরীর কিন্তু একদমই ভালো নয়। যাই হোক, তো আমি কি করব, আমার তো এদিকে হাত পা বাঁধা, আমার তো কিছু করার নেই। কি করা যাবে, ছোট বাচ্চা, আমি ওকে কি করেই বা বোঝাই, আর ওর তো বোধজ্ঞান নেই, কিছু বলারও নেই, আর ওর শরীরও খারাপ, তাই ও আমাকে ছাড়া থাকতে চাইছিল না। সকালবেলা উঠেই আমি শুরু করে দিলাম ওর সংসারের দায়িত্ব পালন করা। আমি ব্রেকফাস্টে করেছিলাম পরোটা আর বিনস আলু ভাজা, আর সঙ্গে ছিল শনপাপড়ি। তো প্রথমেই করে আমি সোনাইকে দিয়ে দিলাম,
আর দিব্য সোনাকেও দিয়ে দিলাম, ছিঁড়ে ছিঁড়ে দিলাম, ও সোনার সঙ্গে বসে বসে দেখে দেখে খেয়ে নেবে। না হলে এইগুলো ছড়িয়ে ছিটিয়ে না খেয়ে যা করবে সে আমিই জানি। তাছাড়া ওদের যখন আমি টিফিনটা দিয়ে দিলাম তখন আমিও নিজে খেয়ে নিলাম। আর সোমনাথদা বলেছে আজকে খাবে না ব্রেকফাস্টটা, কারণ ব্রেকফাস্টটা টিফিনে নিয়ে চলে যাবে, আর সোমনাথদা খুব সকাল সকাল ভাত খেয়ে বেরোবে। তাই জন্য আমাকে বলেছে যে সেই অনুযায়ী তুই রান্নাটা করে রাখিস। আমি ব্রেকফাস্টটা করতে এসেছি, ততক্ষণে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর আমার শাক ভাজাও হয়ে গেছে। আর এই দেখো এইদিকে আমি বলেছিলাম যে এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম যে যার আগে খাওয়া হবে সে শোনপাপড়ি খাবে, সে শোনপাপড়ি পাবে। তাই জন্য দিব্য সোনায়ের আগে খাওয়া হয়ে গেছে বলে দিব্য আমি তুলে দেবো বলে ও তুলে দিয়ে একটু ক্রেডিট নিচ্ছে। তো আমি ভাতটা বসিয়েই দিয়ে এসেছিলাম, টিফিন খেতে খেতে ভাতটা প্রায় আমার হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। তো বাকি থাকতে থাকতেই আমি নামিয়ে দেবো, কারণ গরমে ওই ভাতটা পুরোটাই হয়ে যাবে। আমি এইভাবেই ভাতটা করি। আর আমার এদিকে চাঁপা শাক ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে চাঁপা শাক ভেজে রেখে দিয়েছি। আর সোমনাথদার জন্য একটু উচ্ছে দিয়ে চাঁপা শাক ভেজে দেব, কারণ সোমনাথদা উচ্ছে দিয়ে চাঁপা শাকটা খেতে খুব ভালোবাসে। আমাকে বলেইছে উচ্ছে দিয়ে শাক করিস। তা আমার আবার উচ্ছে দিয়ে শাক খেতে ভালো লাগে না, সোনাইও সেরকম খেতে পছন্দ করে না। তাই জন্য সোমনাথদার একার মতো একটা উচ্ছে কেটে আর ওই ভেজে আর ওই শাকটার সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো সোমনাথদাকে। আর আমরা এমনি পেঁয়াজ দিয়ে ভাজাটাই খাবো। তো আমি ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আর যা আনুষাঙ্গিক কাজ থাকে, ভাজাটা একবার দিয়ে আর চাপা দিয়ে দিলে ও ওর মতো হতে থাকবে। দেখলাম যে অনেক কাজ একসঙ্গে বাকি আছে, সেগুলো তো আমায় করতে হবে। তাই একটার কাজ নিয়ে বসে থাকলে হবে না, আমাকে 10 হাতে 10টা কাজ করতে হবে। উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিলাম, কারণ সর্দি আটাটা মেখেই রাখে। এইটা ওর বিকেল বা সকাল দুটোতেই খুব উপকার হয়, সকাল বিকেল আটা মাখা থাকলে ওর খুব উপকার হয়। আটা মাখা হয়ে যাবার পর ওই গামলাটাতেই আমি কি করলাম, গামলাটা আবার তো মাজতে হবে, তো ওই গামলাটাতেই আমি ঠিক করলাম যে মাছ ধুয়ে নেব। সোমনাথদা আজকে অনেক মাছ এনেছে, কাটাপোনা মাছ এনেছে, তারপরে পাবদা মাছ, যেহেতু দিব্যসোনা আমার পাবদা মাছ খেতে খুব পছন্দ করে, তাই জন্য পাবদা মাছ এনেছে। আমার দিব্যসোনা পাবদা মাছ খেতে ভালোবাসে বলে সোমনাথদা বলেছে যে ওকে পাবদা মাছই রান্না করে দিবি। আমি মাছগুলোকে ধুয়ে আর কি করলাম, একটা বক্সের মধ্যে এগুলো সেট করে দিলাম, যে কটা আমরা খাবো সেই কটা বাইরে রেখে, আর পাবদা মাছ আর এই মাছ সব কটাই আমি একসাথে রেখে দিলাম ঠিক করে, না হলে আবার আমাকে আর একটা বক্স করতে হতো। তো ঠিকঠাক মতো গুছিয়ে ওখানে চেপে রেখে দিলাম। ছর্দি যখন এসে রান্না করবে তখন ও ওর মতো রান্না করবে, অথবা সোনাই যখন রান্না করবে ও ঠিক বুঝে ওটাকে নামিয়ে রেখে তারপরে ওটাকে বরফ ছাড়িয়ে রান্না করতে পারবে। তো ওর অনেকটা চিকেন ছিল আর আগের দিনে কিছুটা মাছের মাথাও ছিল, আমি সবগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। আর আমার এদিকে প্রায় রান্না শেষ হয়ে এসেছে, কারণ সোমনাথদা খুব তাড়াতাড়ি খাবে বলে আমি শুধু সোমনাথদার মতোই একটা মাছের ঝাল করে দিয়েছি। আর এই যে উচ্ছে দিয়ে সোমনাথদাকে ভেজে দিয়েছি চাঁপা শাক, আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছি, মাছের ঝাল আর শশা। এই করে আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা দিয়ে দিলাম, কারণ উনি খেয়ে বেরোবেন, আবার টিফিন নিয়ে যাবেন। কারণ উনি তাড়াতাড়ি খেয়ে না বেরোলে ওনার কাজে যেতে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি 10 হাতে 10 রকমভাবে কাজ করে নিলাম। তো সোমনাথদা দেখে খুবই আনন্দিত হলো আর বলল, তোকে এত সাজিয়ে কে দিতে বলেছে, তুই যা পারতিস শুধু মাছের ঝাল আর শাক ভাজা করে দিলেই আমাকে হয়ে যেত, আমার এত দরকার ছিল না। তা আমি বললাম, না আমাদেরও তো সবারই খাবার দরকার, তাই আমি একসঙ্গেই রান্নাটা করে নিয়েছি। কিন্তু যেহেতু একটু মাছটা দেরি করে এনে দিয়েছিল, আর দিব্যসোনা না হঠাৎ হঠাৎ কেঁদে আর কি করে, আসলে শরীরটা খারাপ তো, তাই আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলে মাছের ঝালটা একার মতো করে দিয়েছি। আর যেহেতু খেতে বসেছে তাই দেখো ও দিব্য একটা জল দিয়ে গেল। তো এটা ওর ভালো হ্যাবিটস। আমি বলেছি কেউ যখন খাবে বা কেউ যখন বসবে বাইরে থেকে এসে, তার কি প্রয়োজন, সবার আগে প্রয়োজন তার জল। তো তুমি জলটা দেওয়ার চেষ্টা করবে, ও কিন্তু সেই অনুযায়ী কাজ করে, কেউ খেতে বসলেই জল দেয় গিয়ে। এদিকে সোমনাথদা খাক আর আমি টিফিনটা রেডি করে দিই। সোমনাথদাকে দিয়েছি পরোটা, তার সঙ্গে দিয়েছি শশা, আর তার সঙ্গে একটা দিয়ে দিলাম শোনপাপড়ি।
আমি যবে থেকেই সোমনাথ দাদের বাড়িতে আসি দেখি ওদের বাড়িতে না খুব স্যালাড খাওয়ার প্রচলনটা আছে। শশা আর পেঁয়াজটা খায়, তবে পেঁয়াজটা খুব একটা ওরা প্রেফার করে না। সব কিছুতেই দেখি ওরা শশা খায়। দিয়ে দিলাম, আর বিনস আলু ভাজা সকালে যা করেছিলাম সবার মতোই, আর এটাও টিফিনে সোমনাথদাকে দিয়ে দিলাম। তো আমি টিফিনটা গুছিয়ে রেখে দিলাম। সোমনাথদার যতক্ষণ খাওয়া হচ্ছে ততক্ষণে আমাদের তিনজনের তিনটে মাছ আমি ভাজতে বসিয়ে দিয়ে, আর এই দেখুন কত বাজার করে এনেছে সোমনাথদা। আসলে যা যা লাগবে, সর্দি তো নেই বাড়িতে, তাই জন্য উনি যা যা লাগার সব এনে দিয়েছে। তা আমি করলাম কি, সব একে একে বার করে সেইগুলোকে ফ্রিজ আপ করবার ব্যবস্থা করলাম। কিছুটা শশা লেবু বাইরে রাখলাম, আবার কিছুটা শশা লেবু প্যাকেটে বেঁধে নিলাম। তারপরে মটরশুঁটি, বরবটি, আবার উচ্ছে টুচ্ছে সব আমি প্লাস্টিকে মুড়ে মুড়ে ফ্রিজের ভেতর ঠিকঠাকভাবে রেখে দিলাম, যেরকম সর্দির থাকে। ফুলকপিটা আমি এমনিই রেখে দিলাম, ওটা আর প্লাস্টিকে করে রাখলাম না। ফুলকপিটা বেশ বড় ছিল, অত বড় প্লাস্টিক আমার কাছে ছিল না, তাই এমনিই রেখে দিয়েছি। আর শশা লেবু এইটা আমি ওপরের তাকেই রাখলাম, যে যাতে করে চোখে পড়ে। সোমনাথদার খাওয়া হয়ে গেছে, এবার লাঞ্চটা সারা হয়ে গেছে। সোমনাথদা আবার টিফিন নিতে এলো, ব্যাগে জল টল উনি সব নিজেই গুছিয়ে নেন, শুধু টিফিনটাই দিয়ে দিতে হয় হাতে। টিফিনটা আমি ব্যাগে করে গুছিয়ে দিলাম, সোমনাথদা বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তো এইবার আমি নিশ্চিন্ত যে বাড়ির হেড যে, সে ঠিকঠাক মতো খেতে পেয়েছে এবং ঠিকঠাক মতো টিফিন নিয়ে বেরোতে পেরেছে, এটাই আমার কাছে শান্তি। আর দেখুন কি রোদ উঠেছে, ভয়াবহ রোদ, বোঝাই যাচ্ছে যে এবারে কীভাবে গরমটা পড়বে। আর ততক্ষণে এইদিকে আমি মাছের ঝালও বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝালটাও আমার হয়ে গেছে। আমাদের মাছের ঝালটা নামানো হয়ে যাবার পর আমি সমস্ত মাছের ঝাল, শাক, ভাত সব আমি ভিতরে ঘরে তুলে দিয়ে এসেছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো এগুলো তুলে না দিলে রান্নাঘর পরিষ্কার করতে খুব অসুবিধে হয়। আমি কড়াটা বসিয়েছি, লাস্ট আমি আমার দিব্যসোনার মাছের ঝালটা বসাবো, কারণ ওর না শুধু আমি হলুদ দিয়ে মাছের ঝাল করি, ঝাল লঙ্কা দিলে তো ও খেতে পারবে না, তাই হলুদ দিয়ে ওকে মাছের ঝাল করে দিলে ওর বেশ পছন্দ। ও ভাবে আমাদের মতো বড়দের মতো মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছে, ও আনন্দে দেখে দেখে খেয়ে নেয়। তো এবার আমি আটাটাকে মুড়ে ওর যতক্ষণে দিব্যসোনার মাছের ঝালটা বসালাম ততক্ষণে কি করলাম, মাছের ঝালটা হতে থাকুক আর আমি আটাটা মুড়ে এবার ফ্রিজে রেখে দিচ্ছি। সবটাই আমি ফ্রিজ আপ করে রেখে দিচ্ছি, যেগুলো আগে করেছি, বড় রান্না হতে হতে যেগুলো করে নিয়েছি সেগুলো এবার গোছাবার পালা। এবার আমার দিব্যসোনারও মাছের ঝাল হয়ে গেছে, সমস্তটাই আমি ভেতরে তুলে রেখে এসে এবার গ্যাস মুছে, তারপরে কিচেন কাউন্টার মুছে, তারপরে বেসিন পরিষ্কার করে, সমস্তটা পরিষ্কার করেই আমি রান্নাঘরটা পুরোপুরি মুছে আর পরিষ্কার করে দিলাম, কারণ রান্না করে একবারে যদি রান্নাঘর পরিষ্কার করে না বেরোই আমার আর সময় হবে না, কারণ এরপর দিব্যসোনাকে চান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, পর পর কাজ আমার জন্য ওয়েট করে বসে আছে। প্রত্যেকটা কাজই আমাকে যত্ন সহকারে করতে হবে, আর যে কাজই করি না কেন সেই কাজটা যত্ন সহকারে করাটাই উচিত, সেটা আমি মনে করি। সেটা আমার সংসার হোক বা অন্যের সংসার হোক বা ছোটদির সংসার হোক, যারই সংসার হোক, যার যেখানেই করি, বা এটা আশ্রমই হোক, আমি তো মনে করি এটা সংসার আশ্রম। এখানে যা করব তা যেন সব কিছু সঠিক হয় এবং পারফেক্ট। তো আমার এদিকে গ্যাস মোছা হয়ে গেল, বেসিন মোছাও হয়ে গেল, আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি। এরপর এই রান্নাঘরের আমি স্ল্যাব ট্যাবগুলো সমস্তটাই ভালো করে মুছে নেব। আর মুছে নেওয়ার পর আমি করেছি কি, বাসন মাজতে চলে গিয়েছিলাম, বাসন টাসন মেজে নিলাম, ততক্ষণে এই স্ল্যাব ঘর সব শুকিয়ে গেল। বাসন মেজে এসে আমি কি করলাম, বাসনগুলো একটু রাখার পর আমি সমস্তটাই আস্তে আস্তে করে এমনি রাফলি রেখে দিলাম, কারণ সর্দি কোথায় কিভাবে কি গুছিয়ে রাখে সেটা তো আমি ঠিকভাবে জানি না। তো এরম রাফলি যেরকম রাখা যায় সামনাসামনি, যেটা এখন তো সর্দি নেই, সোনাই কাজকর্ম করবে, তো ওর যাতে অসুবিধে না হয়, সামনাসামনি সব কিছু দেখতে পায়, তাই জন্য আমি রাফলি রেখে দিলাম। তো
তো সব কাজই তো আমার জন্য অপেক্ষা করে থাকে, তাই জন্য আমি বিছানাটাও করে নিলাম। বিছানাটার মশারি টশারিগুলো সোনাই তুলে হেল্প করে দিয়েছিল। বাইরের বিছানাটা যেহেতু ও আর ওর বাবা শুচ্ছে, সেহেতু বাইরের বিছানাটা সোনাই সুন্দর করে তুলে নিয়েছে। এখানেও সব কম্বল টম্বল পাট করে নিয়েছে, মশারি তুলে দিয়েছে, কিন্তু ও এই বিছানার চাদর ঠিক মতো টানতে পারে না। তো আমি সব বিছানার চাদর টাদর টেনে বালিশ টালিশ গুছিয়ে ঠিকঠাক করে দিলাম। কারণ কি জানো তো, বিছানা যদি টান টান না থাকে, পরিষ্কার না থাকে, আমার ঠিক শুতে বসতে ভালো লাগে না। তাই জন্য আমি আবার একবার বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম। তারপরে বিছানাটা করবার পর জানো তো অনেক ধুলো পড়ে, যতই ঝাড়া হোক আর যতই যাই করুক। আমি সোফাটা যেখানটা বসার জায়গা, সেখানটাও আমি ভালো করে একইভাবে ওখানটা যেরকম ওরকম ওরা আর কি ঝাড়ে পরিষ্কার করে, আমি সেইভাবে ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম একদম। করে নেওয়ার পর যেহেতু সর্দি নেই, সেহেতু সবটাই আমাকে সুন্দরভাবে করতে হবে আর উচিতও। তো করে নিয়ে এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। তো সব জিনিসই আছে, আমি সর্দি যেভাবে সব সরিয়ে সরিয়ে দেয় সেভাবে আমি দিতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, বেলা হয়ে গেছে। আর সব সময় আমার মনে থাকে যে আমার একটা ছোট বাচ্চা, তাকে খেতে দিতে হবে। তাই জন্য মোটামুটি জিনিসগুলো আছেই, কিন্তু সবগুলোকে তুলে তুলেই আমি একটু করে ঝাঁট দিয়ে নিয়েছি। মোটামুটি ঘরটা ভালোই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আজকে আর ঘরটা আমি মুছতে পারিনি জানো তো, কারণ মুছতে গেলে আমার অনেক দেরি হয়ে যেত, কারণ এরপরে আমায় পুজো করতে হবে। আর ওদের বাড়ির সামনেই একটা খুব সুন্দর মন্দির আছে, যে মন্দিরে শিব বাবাজি খুব জাগ্রত শিব। জাগ্রত হোক বা জাগ্রত নাই হোক, আমার শিবের মাথায় জল ঢালতে খুব ভালো লাগে। শিবের মাথায় জল ঢালবো, মাকে একটু দর্শন করব, এটা আমার কাছে খুব ভালো লাগে। ওদের বাড়ি গেলে এটার আকর্ষণেই যেন আমি থাকি। তো ঘরটা ঝাঁট দেওয়ার পর আমি আমার দিব্যসোনাকে চান করিয়ে দিলাম, চান করিয়ে ওকে রেডি করে দিলাম। বললাম মন্দিরে যাব, ও মন্দিরে যেতে খুব পছন্দ করে। তো ও মন্দিরে যাবে বলে রেডি হয়ে থাকলো, এদিকে আমিও চান টান করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমার ক্রিম মাখা, সিঁদুর পরা, যা যা করার থাকে সেগুলো করে আমি চুল টুল আঁচড়ে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। তার আগে আমি করব কি, বাড়ির পুজোটাও একবারে সেরে নেব। কারণ সোনাই এখন চান করবে, কখন পুজো করবে, তার জন্য ঠাকুরকে তো আর ফেলে রাখা যায় না। সেই জন্য আমি বললাম আমি যখন এসেছি তখন আমিই পুজোটা করে দিই, তো রোজ তো তুইই করিস। ও বললো আমার জন্য রাখো, আমি করে দেবো। তা আমি ভাবলাম যে আমি তো রোজ, তুই তো রোজই করিস, আমি যখন এসেছি আজকে আমিই করে দিই। ওই জন্য ওদের যেরকম আর কি মিছরি দিয়ে পুজো করা হয়। তো আজকে কিছু মিষ্টি টিষ্টি আনতে পারেনি, সোমনাথদার খুব তাড়া ছিল, বললামই তো সোমনাথদা খেয়ে আর টিফিন নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে। মিষ্টি এনে দিতে পারেনি বলে ওদের মিছরি থাকে, তো এই মিছরি দিয়েই আজকে আমি পুজোটা সেরে নিলাম। যত যাই কাজ করি জানো তো, পুজোটা না করলে না কীরকম একটা লাগে। আর ওদের বাড়ির পুজো করতে খুব একটা তো অসুবিধে হয় না। আমাদের বাড়িতে সেই 3 তলা সিঁড়ি ভেঙে ঠাকুর ঘরে উঠতে হয়। তবুও আমি ঠাকুরকে অভুক্ত রাখি না, খুব যদি আমি প্রবলেমে না পড়ি, তো আমি অভুক্ত রাখি না। আর এদের বাড়িতেও আমার এতক্ষণ ঠাকুর অভুক্ত আছে, কেমন যেন একটা লাগে। যাই হোক, একটু ফুল দিয়ে ধূপ যদিও দেখাই, তাতেও যেন আমার শান্তি লাগে। আর ঠাকুরকে যদি সুন্দর সুগন্ধি ফুল দেওয়া যায়, ভালো সুন্দর করে সিংহাসন আসন সাজানো যায়, তাহলে তো আর বলারই কথা নয়। সোমনাথদা সকালবেলা বাজারে গিয়েছিল, তো তার সাথেই ফুল এনে দিয়েছে। আর ফুলগুলো জানো তো, শীতের তো গাঁদা ফুল খুব তাজাই হয়, তো খুব তাজা তাজা ফুল দিয়ে আমার পুজো করতে বেশ ভালো লাগছিল। সবাইকেই পুজো করে নিলাম। আর এই মা লক্ষ্মীর ঘটের আম পাতাটা কীরকম হয়ে গেছে দেখো, এটা পাল্টাতে হবে। তবে এটা যে পাল্টানো হয় লক্ষ্মীবারেই, তাই জন্য আর আজকে আমার পাল্টাবার কোনো ব্যাপার নেই। যেদিন লক্ষ্মীবার হবে সেদিন সোনাই পাল্টে দেবে, ততদিন তো আর আমি থাকবো না, ততদিন সোনাই ঠিকঠাক করে দেবে। দেখো, মাকে একটা ফুল দিতে মা যেন আরো বেশি ঝলমল করে উঠলেন। মা যেন আমার ফুলটা গ্রহণ করলো, আমার এমন মনে হচ্ছিল। তো আমি হনুমানজি, মা, যা যা আর কি প্রতিমা আছে, প্রতিমা নয় ফটো, যা যা আছে সবাইকেই আমি একটু করে ফুল দিয়ে দিলাম। তারপরে ধূপ দিয়ে দিলাম। দিয়ে আর আমার সঙ্গে সঙ্গে আমি যে ধূপটা দেখাবো বা ধূপটা দেব, তার সঙ্গে সঙ্গে তো দিব্যসোনা আছেই।
ও ফুল দেবে, এতক্ষণ যে আমি ফুলটা দিচ্ছি ও কিন্তু টের পায়নি। যখনই আমি ধূপটা ধরিয়েছি গন্ধে ও টের পেয়ে গেছে যে আমি এখানে ধূপ দিয়ে পুজো করছি। ও দৌড়ে চলে এসছে ধূপ দেখাবে বলে। ফুলটা যে ও দেয়নি সেটা ও ভুলেই গেছে, কারণ আমাকে যে দিতে দেখেনি, ও সেটা বুঝতে পারেনি যে ফুলটা আমি দিয়েছি কি দিইনি। কিন্তু ধূপটা যে আমি দিচ্ছি সেটা তো দেখতে পেয়ে গেছে, তাই জন্য ও দৌড়ে এসেছে, এসে আমাকে বলছে আমি ধূপ দেবো, আমাকে দাও। তা আমি ঠাকুরকে দেখিয়ে নেবার পর ওকেও একটু দিলাম, কারণ এটাই ওর প্র্যাকটিস থাকবে যে পরবর্তীকালে ও পুজো করতে এলে আহ, ধূপ দেবে। আর দেখো কতটা সাবধানী, ধূপের ছাই হয়েছে, সেই ছাইটাকে ও ফেলে দিয়ে আবার ধূপটাকে দেখাচ্ছে। হয়ে গেছে। পুজো পর্ব সেরে নিয়ে, প্রণাম সেরে নিয়ে, এবার আমি সব গোছগাছ করে মানে ফুল, ঘট, ধূপ, দেশলাই সমস্ত নিয়ে আর দিব্যর হাতে দিয়ে দিয়েছি পুজো করে ওঠা যে বাসনগুলো, ঠাকুরের বাসন, সেগুলো আমি একদম মন্দির থেকে ধুয়ে আনবো বলে দিব্যর হাতে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, ওর নেওয়ারও একটা প্র্যাকটিস হবে, কাজ করারও প্রতি ওর আগ্রহ বাড়বে। আর ও ভাববে যে আমাকে মাম্মাম প্রায়োরিটি দিচ্ছে, মানে আমিও কিছু একটা করতে পারছি। সব কিছুই ওর ডেভেলপমেন্টের মধ্যেই থাকবে। তো সেই জন্য আমি ওকে বাসনটা দিয়ে দিলাম। এবার শিব মন্দিরে এসে গিয়ে বাসনটা রেখে দিয়ে আগে আমি শিব বাবাজিকে জল দেবার টাই ঠিক করলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। বেশি বেলা করাটা ঠিক না, কিন্তু কি করব, বাবা সবই জানে। তাই কিন্তু বাবা রুষ্টও হয় না, আমি দেখি বাবা তুষ্টই হয়, যখনই জল দিই না কেন বাবা তুষ্ট হয়েই জলটা নেয়। বাবাকে পুজো করলাম, মামনির সম্বন্ধে একটু বললাম, বাবা দেখো সেই মানুষটা কিভাবে পড়ে আছে, তোমার হাতেই সব, আমাদের হাতে তো কিছু নেই। তুমিই দেখো, তুমি নকুলেশ্বর, জাগ্রত নকুলেশ্বর, তুমি দেখো। আমি জল ঢেলে ফুল টুল দিয়ে ধূপ টুপ দিয়ে পুজো করে নিলাম। এবার আমার সঙ্গে যখন দিব্যসোনা গেছে, ও তো ছাড়বে না, ও তো পুজো করবেই, আর করাটা উচিতও। না হলে ও পরবর্তীকালে শিখবে কি করে? ও তো আমার দেখেই শিখবে, আমি যেরকম যেরকম করব ও ঠিক সেরকম সেরকমই করবে। আর এরপর থেকে তো ওই শিখবে, এগুলো থেকে তো ওর ওর এখন তো ওর শেখারই সময়। তো ও দেখলাম ঠিক আমি যেরকম করেছি সেইভাবে জল দিল, কিন্তু ও তো বসে দিতে পারে না। বসে দিলে তো মানে অত দূর ওর হাত যায় না, ওর হাতগুলো তো বেশ ছোট ছোট, দেখো আমি যেভাবে সব দিকে জল দিয়েছি ও ঠিক শিবকে সেইভাবে জল দিল, ত্রিশূলে জল দিল। আবার বলছে এই কাউটাকে আমার খুব পছন্দ, কাউটাকেও জল দিতে হবে, ফুল দিতে হবে। সবাইকেও সুন্দরভাবে ফুল দিল, বেলপাতা দিল, আবার ও বসে দিতে পারছে না, উঠে দাঁড়িয়ে দিল বেলপাতা। তারপরেও কোন ফুলটা দেবে বুঝতে পারেনি, গাঁদাটার জায়গায় অন্য ফুল তুলে নিয়েছে। তারপরেও ফুলটা দিল। আর দেখো ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল, তার মানে কি বাবা এই ফুলটা গ্রহণ করলেন। জানো তো একটা কথা কি আছে, এটা আমরা কতজন জানি কি জানি না সেটা আমি, কিন্তু ভগবানের পায়ে বা ভগবানের মাথায়, যেমন শিবের মাথায় আমরা জল দিই, ফুল দিই, যখন ভগবানের পায়ে বা মাথায় আমরা ফুল দিই, সেই ফুলটা যখন পড়ে যায় তখন কিন্তু অবধারিত সেই ফুলটা ভগবান গ্রহণ করে। আর গ্রহণ করে বলেই উনি ফুলটা ফেলে দিয়ে বোঝান যে এই ফুলটা আমি গ্রহণ করেছি। এটাই এটাই নিয়ম, এটাই আমরা জেনেছি। কারণ আমাদের বহু পুরনো একজন পুরোহিত ছিলেন যাদের আমরা দাদু বলতাম, সেই দাদু আমাদের এইটা শিখিয়েছিলেন যে যখনই ভগবান কোনো জিনিস গ্রহণ করে, যেমন হয়তো পান আমি অর্পণ করলাম, সেই পানটা পড়ে গেল, তার মানে কি যে ভগবান আমার কাছে এই পানটা নিলেন, গ্রহণ করলেন। এরপর আমি করলাম কি, আমি যে ঘর থেকে ঠাকুর পুজো করে যে বাসনগুলো নিয়ে গিয়েছিলাম সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। মন্দিরের কলে খুব সুবিধে হয়, কারণ ছর্দির বাড়িতে তো যখন জল আসবে তখন কলে জল নিতে হবে, তো তখন খুব অসুবিধে হয় জানো তো। আর এই মন্দিরের কলে তো সবসময় জল থাকে, বাসনগুলো একদম ধুয়ে নিলে পরের দিন পুজো করতে কোনো প্রবলেম হয় না। তো
তো সেই জন্য আমি কি করলাম, একদম যখনই ওদের বাড়ি পুজো করি আমি একদম মন্দির থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বাড়িতে যাই। এরপর ধুয়ে টুয়ে নিয়ে আমরা দুজনে মিলে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আর জানো তো, আমি এই যে বাসন ধুচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার সোনা তুলে দিয়েছে। ও কত বড় ফটোগ্রাফার হয়ে গেছে এবার বুঝতে পারছো। তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পর ছর্দি ফিরে এসেছে। তো আর আমার কোনো চিন্তা নেই, ছর্দি ফিরে আসার পর আমরা বেরোচ্ছি। এবার ওর সংসার ও ঠিক মতো দেখতে পারবে। আমরা লাঞ্চ টাঞ্চ করে আর শুইনি, জানো তো, দুপুরই বেরিয়ে এসেছি, কারণ বেরিয়ে না এলে আমাদের ফিরতে তো সন্ধে হয়ে যাবে, খুব প্রবলেম হবে। তো আমরা দিব্য জুতো পরলাম, আমরা সব রেডি হয়ে মাকে প্রণাম জানিয়ে এই রাস্তা দিয়ে এবার যাচ্ছি। আস্তে আস্তে ভাবছি যা কিছু হচ্ছে, যা কিছু জার্নি হচ্ছে, সব কিছুই যেন আমরা সাকসেস হতে পারি, আর মাকে যেন আমরা ভালোভাবে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি, তবেই আমাদের জার্নিটা সাকসেস হবে। এইভাবে ভাবতে ভাবতে আমি বাড়ির পথে রওনা হলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।